হঠাৎ করে হায়দ্রাবাদের একটি মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে, এমনকি তার বয়ফ্রেন্ডকেও নির্মমভাবে হত্যা করা হয়। এর ঠিক পরের দিন অন্য একটি মেয়ের লাশ পাওয়া যায় জঙ্গলের মাঝে। পুলিশের অবহেলার কারণে সান্ধিয়া নামের একজন ক্রাইম রিপোর্টার তদন্তে নামে। দেখা যায় শুধু হায়দ্রাবাদ নয়, আজ থেকে 30 বছর আগে গোদাওয়ারি এবং ত্রিচিতে শত শত মেয়ের সাথে এমনটি ঘটেছে। ভাগ্যক্রমে কয়েকজন বেঁচে যায়। সেই র্যাপিস্ট সিরিয়াল কিলার এখন সান্ধিয়ার পেছনে। এখন প্রশ্ন হলো, মেয়েটিকে এই কিলারকে সবার সামনে আনতে পারবে, নাকি অন্যদের মতো সেও কিলারের লালসার শিকার হবে? হ্যালো বন্ধুরা, বলছিলাম রিসেন্টলি মুক্তি পাওয়া চিকাটিলো মুভির কথা। সময়টা 1999, রাজা চন্দ্রপুরম। অনেক রাত হয়ে গেছে, সামনে নির্বাচন। একজন পলিটিক্যাল লিডার লিচি এবং রানীর নামে দুজন মেয়েকে হায়ার করে নির্বাচন সবাই নাচার জন্য। মেয়ে দুটিও জীবিকার তাগিদে এমন নর্তকীর কাজ করতে বাধ্য হয়েছে। পলিটিক্যাল লিডার রানীকে তার সাথে নিয়ে যায়, লিচিকে বাড়ির সামনেই নামিয়ে দেয়। লিচি যখন ঘরে ফিরে জামা চেঞ্জ করতে যাবে, এমন সময় কেউ একজন তার ঘরে ঢুকে যায়। চিন চলে যায় পরবর্তী দিন সকালে। রানীও ফিরেছে। রানী অনেক ডাকাডাকির পরও দরজা খুলছিল না লিচি। ধাক্কা দিয়ে দরজা খোলার পর দেখতে পায় লিচির নিতর দেহটা বিছানার উপরে পড়ে আছে। স্পষ্টই বোঝা যাচ্ছে লিচিকে কেউ জোরপূর্বক ধর্ষণ করে মেরে ফেলেছে। চুলের মাঝে জুঁই ফুলের মালা পরানো। রানী দ্রুত লোকাল থানাতে যায়, কিন্তু সেখানকার কর্মরত অফিসার কোনো কমপ্লেন রেজিস্টার না করেই উল্টো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। প্রেজেন্ট সিনে দেখা যায় সান্ধিয়া নামের একজন মেয়েকে। সান্ধিয়ার সাথে ছোটবেলায় একটা দুর্ঘটনা ঘটেছিল। এরপর থেকে সে প্রায়ই দুঃস্বপ্ন দেখে। আজও একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে তার। অফিসে তার একটু বেশি দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যায়। সান্ধিয়া মূলত একটা নিউজ চ্যানেলে সংবাদ পাঠক হিসেবে কাজ করে। এই অফিসে ববি নামের একটি মেয়ের সাথে সান্ধিয়ার অনেক ভালো বন্ধুত্ব ছিল। সান্ধিয়া বেশিরভাগ সময় ববির সাথে গল্প করতেই ভালোবাসে। রিসেন্টলি একটা ক্রাইম আর্টিকেল লিখেছে সান্ধিয়া, কিন্তু সেটা চেঞ্জ করা হয়েছে। লোকজন যেমন চায়, একটু অ্যাডাল্ট, একটু মশলাদার। চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য এডিটর ঠিক তেমনি করে চেঞ্জ করে দিয়েছে, কিন্তু সান্ধিয়ার এটা পছন্দ নয়। সে তো চাইতো অরিজিনাল ক্রাইম মানুষের সামনে তুলে ধরতে। এই বিষয়গুলো নিয়ে এডিটরের সাথে ঝগড়া হয় তার। ঝগড়ার পর সান্ধিয়া চলে আসে কফি শপে। এই কফি শপটি ছিল অমরের। অমর সান্ধিয়ার বয়ফ্রেন্ড। সান্ধিয়া এখন ভাবছে সে নিজে একটা ট্রু ক্রাইম নিয়ে পডকাস্ট শুরু করবে, যেখানে কন্টেন্টের মাঝে পুরো কন্ট্রোল থাকবে তার, আর ববিকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখবে। ববি তাদের দুজনকে গল্প করার জন্য সময় দেয়। চলে যাচ্ছিল মেয়েটা, তখন সান্ধিয়া ববিকে ডেকে বলে, কিরে, গত সপ্তাহে যে আমার কাছে ঝুমকা এবং চেন নিয়েছিলি, সেটা দিবি কবে? আগামীকাল কিন্তু দিয়ে দিবি। আসলে আগামীকাল সান্ধিয়ার বাবা মা অমরদের বাসায় যাবে। এই ব্যাপারটা নিয়ে তারা দুজন বেশ এক্সাইটেড। সান্ধিয়া ছোটবেলা থেকে একটু দুঃসাহসী, অন্যায় একদম প্রশ্রয় দেয় না। বাবা তাকে সবসময় সাপোর্ট করলেও মায়ের অবস্থান ছিল এর বিপরীতে। মায়ের কথায় মেয়েদের এমন উচ্ছৃঙ্খল ব্যবহার একদম ঠিক নয়। তবে কে শুনে কার কথা? অমর ছিল সান্ধিয়ার থেকে 2 বছরের ছোট। সান্ধিয়ার জেদের কারণেই তাদেরকে মেনে নিতে হয়। আজ সান্ধিয়ার বাবা মা দাদি সহ অমরদের বাসায় যাচ্ছে। অমরের বাবা মা সম্পর্কে যেমনটা ভেবেছিল সান্ধিয়ার পরিবার, তেমনটা নয়। তারা ছিল অনেক ভালো। একটু কথা বলতেই সবাইকে ভালো লেগে যায়। অমরের মা তো চাচ্ছে পুত্রবধূ নয়, সে একটা ফ্রেন্ড নিয়ে আসবে। এ বাড়িতে আসার পর সান্ধিয়া তার ফ্রেন্ড হিসেবেই থাকবে। এরপর যখন তারা বাসায় ফিরছিল, রাস্তার মাঝে ববির বাসার কাজের মেয়েটা গাড়ি থামিয়ে কি যেন বলার চেষ্টা করছে। ববির কথা শুনে সান্ধিয়া দ্রুত ববির ফ্ল্যাটে যায়। মেঝের মাঝে তখন ববি এবং ববির বয়ফ্রেন্ডের মরাদেহ পড়ে আছে। ববির বয়ফ্রেন্ডকে কেউ একজন নির্মমভাবে হত্যা করেছে। এরপর ববিকে ধর্ষণ করে মেরে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে ক্রাইম স্পটে লোকাল থানার পুলিশ ইন্সপেক্টর রাজীব চলে আসে। আলামত সংগ্রহের এক পর্যায়ে ফ্ল্যাটের উপরের তলাতে যখন তারা যায়, এই রুমটি খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। ধারণা করা হয় তারা দুজন অন্তরঙ্গ মুহূর্ত যখন কাটাচ্ছিল। কেউ একজন দেখে সহ্য করতে না পেরে ববির বয়ফ্রেন্ডকে প্রথমে মারে, তারপর ববিকে ধর্ষণ করে মেরে পালিয়ে যায়। তবে কিলার দরজা ভেঙে বা বাইরে থেকে জোরপূর্বক ঢুকেছে এমন কোনো চিহ্ন নেই। সান্ধিয়া তখনও সেখানে দাঁড়িয়ে। সান্ধিয়াকে দেখে রাজীব ইগনোর করে। সে ভাবে হয়তো সান্ধিয়া তার টিভি শোর জন্য এখানে এসেছে। 2 দিন হয়ে গেছে, কিলারকে পুলিশ এখনও ধরতে পারেনি। মিডিয়া এবং পাবলিকের প্রেশার বেড়ে যাচ্ছে। ডিআইজি রাজীবকে ডেকে বলে, যে করে হোক এই কেসটা দ্রুত সলভ করতে হবে। রাজীব নিজের মতো করে ইনভেস্টিগেশন শুরু করে। ববির অফিসের বস, ববির ফ্রেন্ড সার্কেল, একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করা হচ্ছে। এভাবে আরও একদিন কেটে যায়। সেদিন সন্ধ্যায়
সান্দিয়া থানাতে আসে আপডেট জানতে। রাজীব বলে, দেখো কেস সলভ করতে সময় লাগে, আমাদের একটু সময় দাও প্লিজ। ববির এমন মৃত্যু সান্দিয়া যেন মেনে নিতে পারছে না। ববি শুধু তার ফ্রেন্ডই নয়, ছোট বোনের মতো ছিল। এদিকে আবার এডিটর সান্দিয়াকে কল করেছিল। 4 বছর থেকে যে শোটা চালাচ্ছে সান্দিয়া চলে যাবার পর সেটা বন্ধ হয়ে গেছে। এডিটর চাচ্ছে সেটা আবার স্টার্ট করতে। এ সময় একটি টেলিভিশনে বলা হচ্ছিল ববি এবং তার বয়ফ্রেন্ড সম্পর্কে। ববির ফ্ল্যাটের উপরের রুমটি যেভাবে সুন্দরভাবে সাজানো ছিল, এটা নিয়ে হট টপিক বানিয়েছে চ্যানেলগুলো। ববি তার বয়ফ্রেন্ডের সাথে অনেকদিন থেকেই সেক্সুয়াল রিলেশনে জড়িত। এখন আসলে দোষটা কার, ববি এবং ববির বয়ফ্রেন্ডের, নাকি তাদের এমন কাম উত্তেজনা দেখে ঠিক না থাকতে পারা কিলার? চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য ববিকেই দোষ দিচ্ছিল চ্যানেলগুলো। আর এরকম কাজ আর সান্দিয়া করতে চাচ্ছে না। ববির শেষ ইচ্ছা অনুযায়ী ট্রু ক্রাইম নিয়ে পডকাস্ট শুরু করে সান্দিয়া তার প্রথম কেস হিসেবে বেছে নেয় ববির কেসটি। সেদিন রাতে ইনভেস্টিগেশনের জন্য সান্দিয়া ববির বাসাতে যায়। ববির সাথে এতটা কাছাকাছি হওয়ার পরও ববি কখনো বলেনি তার একটা বয়ফ্রেন্ড আছে। সান্দিয়া ধারণা করে ববি এবং তার বয়ফ্রেন্ড ব্যালকনিতে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। নিচের কিছু একটা শব্দ শুনে ববির বয়ফ্রেন্ড নিচে নেমে আসে। এ সময় কিলার তার মাথাতে আঘাত করে মেরে ফেলে। বয়ফ্রেন্ডের চিৎকার শুনে ববি ব্যালকনি থেকে আসতেই কিলার তাকে ধরে ফেলে। একসময় নির্মমভাবে নির্যাতন করে, অতঃপর মেরে ফেলে। সান্দিয়ার ইনভেস্টিগেশনে এটা উঠে আসে ববির গলা থেকে চেনটি মিসিং। সান্দিয়ার দেয়া ইয়াররিংসগুলো কোথাও পাওয়া যাচ্ছে না বাসাতে। রাজীবের সাথে কথা বললে জানতে পারে রুমের মাঝে অনেক মূল্যবান জিনিস ছিল, কিন্তু শুধু চেন এবং ইয়াররিং মিসিং। সান্দিয়া জানতে চায় ক্রাইম স্পটে আরও কোনো এভিডেন্স পাওয়া গেছে কিনা। রাজীব একটি জুতোর ছাপ দেখিয়ে বলে, এই জুতোর ছাপটি আমরা ফ্ল্যাটের বাইরে পেয়েছি, হয়তো কিলার কাদা পায়ে ভিতরে এসেছিল। তখনই সান্দিয়ার মনে পড়ে যায় যখন তারা অমরদের বাসা থেকে ফিরছিল, তখন একজন সিকিউরিটি গার্ড বাইরে পা পরিষ্কার করছিল। সিকিউরিটি গার্ডটি হয়তো এই মার্ডারের পিছনের লোক। হঠাৎ করে কেউ এসে এমনটা কখনোই করতে পারবে না। সিকিউরিটি গার্ডটি হয়তো অনেক দিন থেকে ববিকে ফলো করছে, পাক্কা প্ল্যানিংয়ের সাথে এমনটা ঘটিয়েছে। এদিকে যখন সিকিউরিটি গার্ডের বাসাতে যাওয়া হয়, জানা যায় সিকিউরিটি গার্ডটি কয়েকদিন থেকে বাসাতে আসে না। এবার সবার কাছে স্পষ্ট হয়ে যায় আসল কিলার এই সিকিউরিটি গার্ড। ইন্সপেক্টর রাজীব এক সময় সিকিউরিটি গার্ডের মোবাইল ট্রেস করে তাকে ধরে ফেলে। এখন কেসটা সলভ। এই কেসটা সলভ করার পেছনে মুখ্য ভূমিকা ছিল সান্দিয়ার পডকাস্টটি প্রকাশ হওয়ার পর সান্দিয়াকে সবাই আবার নতুনভাবে চিনতে শুরু করে। তার পডকাস্ট পপুলার হয়ে যায়, সবাই সান্দিয়ার প্রশংসায় পঞ্চমুখ। অপরদিকে একদিন হঠাৎ করে সেই সিকিউরিটি গার্ডের স্ত্রী এবং তাদের 2 মেয়েকে নিয়ে সান্দিয়ার সামনে এসে দাঁড়ায় এবং বলে, তুমি যা তোমার শোতে বলেছ সব মিথ্যা। লোকটি চুরি করেছে, অপরাধ করেছে, কিন্তু যে অপরাধ সে করেনি, বিনা প্রমাণে তুমি তাকে ফাঁসিয়ে দিয়েছ। তুমি কি জানো তুমি কি করেছো? এই দেখো আমার মেয়েকে, সে এখন স্কুলে যেতে পারে না, সবাই তাকে দর্শকের মেয়ে বলে, এমনকি বাসা থেকেও আমাদেরকে বের করে দিয়েছে। আমরা কি দোষ করেছি বলো? সান্দিয়া যেন ভাষা হারিয়ে ফেলেছে। কি বলবে তাদের, কি বলে সান্ত্বনা দেবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। সান্দিয়া আবার কেসটা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে, সত্যিই কি সিকিউরিটি গার্ড খুনি নাকি অন্য কেউ? এই বিষয়টা নিয়ে বেশিক্ষণ ভাবতে হয় না তাকে। রাতে কিলার নিজেই তাকে ফোন করে, বলে, ববির মার্ডারের বিষয়ে তুমি যে পডকাস্টে বলেছো গল্পটা অনেক সুন্দর ছিল, কিন্তু ভাগ্যিস যদি সেটা সত্যি হতো, একটি ট্রু ক্রাইম স্টোরির মতো। তুমি তো সত্যিটা সামনে আনতে চাও, তাই না? চলো তোমাকে একটা সুযোগ দিই। খুব শীঘ্রই রাতের আধারে আরও একটি মেয়ে খুন হবে, সেটা আমি করব। তুমি কি আমাকে ধরতে পারবে? বলতে বলতেই ফোনটি কেটে দেয়। এক মুহূর্ত দেরি না করে সান্দিয়া ইন্সপেক্টর রাজীবের সাথে দেখা করে তার এবং কিলারের সাথে হওয়া কথোপকথনের রেকর্ডিংটি শোনায়। নাম্বারটিও সাইবার সেলে পাঠানো হয় ট্রেস করার জন্য। লোকেশন অনুযায়ী যাওয়ার পর একজন বৃদ্ধাকে খুঁজে পায় তারা। আসলে কিলার এই বৃদ্ধা মহিলার মোবাইলটি ব্যবহার করেছে। এই মহিলাটি ভালোভাবে চোখেই দেখতে পারতো না। এবার সবাই বুঝে গেছে এই কিলার কোনো সাধারণ ব্যক্তি নয়। খুব সাবধানে পুরোপুরি প্ল্যান করে প্রতিটি মার্ডার করে সে, যেখানে বিন্দুমাত্র প্রমাণ খুঁজে পাওয়া যায় না। পরের দিন সকালে সান্দিয়া গোদাওয়ারি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। মা বারবার পডকাস্ট, ক্রাইম এসবের মাঝে জড়াতে নিষেধ করে, কিন্তু সান্দিয়া ছোটবেলা থেকেই প্রচণ্ড জেদি, কারো কথা শুনে না সে। সান্দিয়ার সাথে অবশ্য অমরও যাচ্ছে, এজন্য বাড়ির লোক তেমন কিছু বলে না। গোদাওয়ারি যাবার আরেকটি কারণ আছে সান্দিয়ার। গোদাওয়ারির ভানি নামের একজন মহিলা সান্দিয়ার পডকাস্ট শুনে সান্দিয়াকে ফোন করেছিল। ববির সাথে যেমনটা ঘটেছে ঠিক তার সাথেও তেমনটাই ঘটেছিল অনেক বছর আগে। আর এসব কথা ফোনে বলা যাবে না,
তাই তার সাথে দেখা করতে সান্দিয়াকে ডেকেছে। ভানি তাকে সবকিছুই খুলে বলে। অনেক বছর আগের কথা, সেদিন উৎসবের দিন ছিল। সারাদিন আমি বাইরে ছিলাম। সন্ধ্যায় যখন বাসায় ফিরি, আমার ছেলেটা অনেক কান্না করছে। খেলার জন্য ঘুঙুর বেঁধে দেই। এরপর একটু পর একজন অপরিচিত লোক, মুখে মাস্ক পরা, আমার মুখ চেপে ধরে। এরপর জোরপূর্বক আমাকে ধর্ষণ করে। এ সময় লোকটি আমার মাথায় জুঁই ফুলের মালা গেঁথে দেয়। এরপর ছেলের চিৎকার শুনে লোকটি ভয়ে দ্রুত চলে যায়। হয়তো সেদিন আমাকে মেরেই ফেলতো, কিন্তু আমার ছেলের জন্য আমি বেঁচে গিয়েছিলাম। আমার হাজবেন্ডকে বলার পর কিছুই বিশ্বাস করেনি সে। শোনার পর উল্টো আমাকে এবং আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সান্দিয়া বলে, পুলিশ কমপ্লেন করনি কেন? ভানি জানায়, নিজের স্বামী যেখানে আমায় বিশ্বাস করেনি, সেখানে পুলিশের কাছে কী বা আশা করব। সে সময় এই ডিস্ট্রিক্টের অনেক মেয়ের সাথে এমনটা হয়েছে, কিন্তু পুলিশ কারো কোনো উপকারে আসেনি। এখন আমার ছেলে বোসকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছি। পুরো ঘটনা জানতে সান্দিয়ার এখানে আরও কয়েকদিন থাকতে হবে। একটা হোটেলে ওঠে সান্দিয়া এবং অমর। রাতে রাজীবকে ফোন করে সান্দিয়া বলে, গোদাবাড়ি ডিস্ট্রিক্টে গত 20 বছরে যতগুলো ধর্ষণের কেস রেজিস্টার হয়েছে, তার কি কোনো ফাইল তুমি আমাকে দিতে পারবে? লোকাল থানায় একটু কথা বলে দেখো না। রাজীবেরও একজন পরিচিত লোক আছে লোকাল থানায়, তবে রাজীবের নাম যেন এসবের মাঝে না জড়ায়, কেননা ইনভেস্টিগেশন ছিল আনঅফিসিয়াল। পরের দিন সকালে লোকাল থানার একজন সাব ইন্সপেক্টর গত 20 বছরের ধর্ষণ মামলার যতগুলো ফাইল, এই রিলেটেড যত পত্রিকা, সব কিছু সান্দিয়াকে দিয়ে যায়। সান্দিয়া এগুলো অ্যানালাইজ করে একে একে সবার সাথে দেখা করতে শুরু করে। একজন দুজন নয়। সে সময় এই জেলার অনেক মেয়ের সাথে এমনটা ঘটেছে। সবার স্টোরিগুলো শুনতে থাকে সান্দিয়া। একদিন রাতে অমরের কাছে ফোন আসে, তার বাবা আবার অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে ফিরতে হবে এখন, কিন্তু আরও অনেকের সাথে দেখা করা বাকি রয়ে গেছে, এজন্য সান্দিয়া থেকে যায়। সকাল হতে না হতেই সান্দিয়া আবার বেরিয়ে পড়ে। সবশেষে ললিতা নামের একজন মেয়ের সাথে দেখা করতে আসে সান্দিয়া, কিন্তু ললিতা তার পাস্ট সম্পর্কে কারো সাথেই কোনো কথা বলতে চাচ্ছে না। সান্দিয়া যখন ফিরে যাচ্ছিল, তখন ললিতার আঙ্কেল সান্দিয়ার সাথে দেখা করতে আসে। আসলে সান্দিয়াকে ফিরিয়ে দেওয়ার পর ললিতা তার আঙ্কেলকে ফোন করে সব কিছুই বলেছিল। ললিতার আঙ্কেল ললিতার সাথে কি ঘটেছিল সেই ভয়ানক ঘটনা খুলে বলে। এদিকে অমর বারবার ফোন করেও সান্দিয়াকে পাচ্ছিল না। রাতে হোটেলে ফিরতেই সান্দিয়া দেখে অমরের মিসড কল। অমর তাকে এসব রেখে দ্রুত বাসায় ফিরতে বলে। এই কেসের পিছনে ছুটতে ছুটতে সান্দিয়া হয়তো পাগল হয়ে যাবে। রাতের চোখ বন্ধ করতেই সেই দুঃস্বপ্নটা আবার চোখের সামনে ভেসে ওঠে। ছোটবেলায় সান্দিয়া তার বাবার সাথে সিনেমার প্রথম শো দেখতে গিয়েছিল। সিনেমার শেষে আশেপাশের সকল লোকেরা সান্দিয়ার শরীরে জোরপূর্বক হাত লাগাচ্ছিল। এ সময় সান্দিয়ার বাবা এসে পড়ে, উদ্ধার করে সান্দিয়াকে। সান্দিয়া এবং তার বাবা পুলিশ কমপ্লেন করতে চায়, কিন্তু তার মায়ের কথা, এসব করলে উল্টো আমাদেরই বদনাম হবে, চুপচাপ থাকাটাই ভালো। ঠিক তখন থেকে এই দুঃস্বপ্নটা সান্দিয়াকে তাড়া করে বেড়াচ্ছে। চিন চলে যায় প্রেজেন্টে। সান্দিয়া তখন ঘুমিয়ে হঠাৎ করে কেউ একজন হোটেলের জানালায় ঢিল ছুঁড়ে। ভয়ে ভয়ে সান্দিয়া বাইরে তাকালেই দেখতে পায় কেউ একজন মাস্ক পরে অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে। এটা নিশ্চয়ই কিলার হবে, যে সব সময় সান্দিয়াকে ফলো করছে। সকালে সান্দিয়া শহরের দিকে ফিরতে শুরু করে। 20 বছর পূর্বে গোদাওয়ারি মেয়েদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো পডকাস্টের মাধ্যমে প্রকাশ করে। সান্দিয়া বলে, আমি ববির কেসে ইনভেস্টিগেশন করার জন্য গোদাবাড়ি গিয়েছিলাম। আমি সেখানে কিছু কেস ফাইলের তথ্য ধরে এমন শিকার হওয়া মেয়েদের সাথে কথা বলি, এত বছর হওয়ার পরও তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে তারা এখনও বের হতে পারেনি। একটা সময় পর আমি এই কেসে এগোতে পারছিলাম না। ঠিক তখন আমার দেখা হয় মিস্টার চক্রবর্তীর সাথে। মিস্টার চক্রবর্তী যেমনটা বলেছে ঠিক তেমনি আপনাদের সামনে তুলে ধরছি। দিনটা ছিল দেওয়ালির দিন। ললিতা এবং রাজেশ রিসেন্ট বিয়ে করেছে। ভালোই কাটছিল তাদের দাম্পত্য জীবন। ঠিক সন্ধ্যার সময় ললিতা যখন বাসায় একা ছিল, কেউ একজন ললিতার ঘরে প্রবেশ করে, ললিতার মুখ চেপে ধরে রাখে। এ সময় রাজেশও বাসায় ফিরে। অনেক ডাকাডাকির পরও ললিতা শুনছিল না। পিছনে ঘুরতেই হঠাৎ ললিতাকে দেখে রাজেশ চমকে ওঠে। ঠিক তখন কিলার রাজেশের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর ললিতাকে ধর্ষণ করে সেখান থেকে পালিয়ে যায়। গাভীর গলাতে ঝুলিয়ে রাখা এক ধরনের ঘুঙুর দিয়ে তৈরির মালা রাজেশের গলাতে পরানো ছিল, আর জুঁই ফুলের মালা ললিতার চুলে। শুধু ললিতাই নয়, গোদাওয়ারি জেলার যতগুলো মেয়ে এই র্যাপিস্টের লালসার শিকার হয়েছিল, সবাই একই কথা বলেছে। লোকটি রাতের অন্ধকারে হামলা করে। র্যাপিস্ট পূর্ব থেকেই জানতো বাড়িতে মেয়েরা কখন একা থাকবে, কিন্তু অনেক বছর পর্যন্ত এরকম প্যাটার্নের কোনো মার্ডার চোখে পড়েনি।
তবে ববিকে দিয়ে রেপিস্ট হয়তো আবার শুরু করেছে। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কি কখনো তাদের ধরতে পারবে? মুহূর্তের মধ্যেই পডকাস্ট ভাইরাল হয়ে যায়। জনতা পুলিশ প্রশাসনের উপর প্রশ্ন তুলতে শুরু করে। ববির কেসে অ্যারেস্ট করা সিকিউরিটি গার্ডকেও ছেড়ে দেওয়া হয়। এখন এটা সবার কাছেই স্পষ্ট যে কিলার সিকিউরিটি গার্ড নয়, অন্য কেউ, যে গত 20 বছর থেকে এসব করে আসছে। ডিআইজিকেও সাংবাদিকের প্রশ্নের সম্মুখীন হতে হয়। বলা হয়, আপনারা কি করছেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনারা এখনও কিলারকে ধরতে পারেননি। ডিআইজি জানায়, আমরা কাজ করছি এই কেসে, আমাদের তো একটু সময় দিতে হবে। সাংবাদিকরা জিজ্ঞেস করে, তবে কি সান্দিয়া যেমনটা বলেছে 20 বছর পূর্বের কেসের সাথে ববির কেসের সম্পৃক্ততা রয়েছে? সান্দিয়ার পডকাস্টের কথা শুনে একেবারে হেসে উড়িয়ে দেয় ডিআইজি। বলে, মেয়েটার কাহিনী বলার স্টাইল অনেক সুন্দর। আজকাল সেলিব্রিটি হওয়ার জন্য এসব অনেকেই করে বেড়াচ্ছে। এত বছর পূর্বের ঘটনার সাথে রিসেন্ট ঘটে যাওয়া ঘটনার কিভাবে মিল থাকতে পারে? কারো রিসার্চের ভিত্তিতে আমরা ইনভেস্টিগেশন করতে পারবো না। এর সাথে ডিআইজি সান্দিয়ার দিকে প্রশ্ন ছুড়ে দেয়, যদি তোমার কাছে উপযুক্ত কোনো প্রমাণ থাকে তবে ভিকটিমদের সবার সামনে নিয়ে আসো, তবে এই বিষয়টা বিশ্বাসযোগ্য হতে পারে। গোদাবাড়িতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে প্রথমে সান্দিয়ার উচিত ছিল পুলিশকে ইনফর্ম করা। হুট করে পডকাস্টে প্রকাশ হওয়ার পর পুলিশের উপর অনেক প্রেশার। জনতার চোখেও পুলিশ অপরাধী হয়ে গেছে। ইন্সপেক্টর রাজীব সান্দিয়াকে বলে, তুমি পডকাস্টটি করার আগে একবার আমার সাথে আলোচনা করলে পারতে। সান্দিয়া বলে, এটা শুধু একজন মেয়ের নয়, শত শত মেয়ের সাথে এমনটা ঘটেছে, তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া আমার দায়িত্ব। রাজীব বলে, তুমি যদি সত্যিকারী খুনিদের সবার সামনে নিয়ে আসতে চাও তাহলে যাদের সাথে এমন ঘটনা ঘটেছে তাদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করো। এরপর দেখবে সবাই তোমার কথা বিশ্বাস করেছে। দেখবে পুলিশও তোমার এই কেসে ইনভেস্টিগেশন করতে বাধ্য হবে। ইন্সপেক্টর রাজীবের কথা মতো সান্দিয়া ভিকটিমদের সাথে কথা বলে নিউজ চ্যানেলের এডিটরের সাহায্যে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে। দেশের সকল নামি দামি নিউজ চ্যানেলের রিপোর্টাররা উপস্থিত হয়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো ভিকটিম আসছে না। সান্দিয়া এক পর্যায়ে সকলকে কল করতে শুরু করে, যারা পৃথিবীর সবার সামনে তাদের সাথে ঘটা অন্ধকারতম রাতের ঘটনা বলতে চেয়েছিল। তারা কেউ আর সবার সামনে আসতে চাচ্ছে না। পুরনো দিনের ঘটনাগুলো মনে করে আর কষ্ট পেতে চাচ্ছে না কেউ। সান্দিয়া সবার কাছেই সরি বলে। নিউজ চ্যানেলের রিপোর্টারগুলো চলে যাচ্ছিল। ঠিক এই সময়ে দেখা যায় লিচি এবং রানীকে। মুভির শুরুতে আমরা যে দুজন মেয়েকে দেখেছিলাম একজন পলিটিক্যাল লিডারের সাথে, এখানে আমরা এটাও জানতে পারি লিচি সেদিন মারা যায়নি। সকালে রানী বাসায় ফিরে লিচিকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ কমপ্লেন করতে যাবে এমন সময় লিচির জ্ঞান ফিরে। র্যাপিস্ট তাকে মৃত ভেবে চলে গিয়েছিল। এরপর লিচি তার সাথে ঘটনাগুলো সবার সামনে তুলে ধরে। নির্বাচন সামনে ছিল। নির্বাচনের কারণে সবাই অনেক ব্যস্ত। লোকজন একত্রিত করার জন্য নাচ গানের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। সেখানে আমাদের দুজনকেও ডাকা হয়েছে। অনুষ্ঠান শেষে লোকাল একজন গুন্ডা চিন্নাবাবু আমাদেরকে উঠিয়ে নিয়ে যায়। ঠিক এ সময় দেবতার মতো পাশে এসে দাঁড়ায় এমআরও স্যার। এমআরও স্যার আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে রানীকে গেস্ট হাউসে নিয়ে যায়। অমাবস্যার রাত ছিল, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঘরে ফিরে যখন আমি ড্রেস চেঞ্জ করছিলাম ঠিক তখন একজন মাস্ক পরা ব্যক্তি আমার মুখ চেপে ধরে, জোর করে আমাকে ধর্ষণ করে। এক পর্যায়ে জুঁই ফুলের মালা চুলে পরিয়ে দেয়। এরপর আমাকে মৃত ভেবে ফেলে চলে যায়। কোনো চ্যানেলের রিপোর্টার বলে বসে, সান্দিয়া তুমি কোনো অ্যাক্টরস ভাড়া করে আমাদের এসব কাহিনী শোনাচ্ছ না তো? যদি তার সাথে এমন ঘটনা ঘটবে তাহলে সে পুলিশ কমপ্লেন করেনি কেন? রানী বলে, আমরা পুলিশ কমপ্লেন করতে গিয়েছিলাম, কিন্তু সব কিছু শোনার পরও তখনকার থানার অফিসার আমাদের কোনো কেস কমপ্লেন নেয়নি, উল্টো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সে সময় থানার অফিসারের নাম জানতে চায় সবাই। সে সময় লোকাল অফিসার ছিল বর্তমানে ডিআইজি রাজামণি। রাজামণির নাম শুনতেই সবাই চমকে ওঠে। ঠিক একই সময়ে কিলার সান্দিয়ার ফোনে একটা লোকেশন পাঠায়। সান্দিয়া লোকেশন অনুযায়ী যাওয়ার পর দেখতে পায় র্যাপিস্ট একটি মেয়েকে নির্মমভাবে নির্যাতনের পর মেরে জঙ্গলের মাঝে ফেলে রেখেছে। এমন একটা ঘটনা ঘটবে তা তো আগে থেকেই বলে রেখেছিল সান্দিয়াকে কিলার। অপরদিকে চিন্নাবাবুর ওই কেসের সাথে ডিআইজি রাজামণির সম্পৃক্ততা থাকার কারণে ডিআইজিকে লম্বা ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। রাজামণির পরিবর্তে নতুন অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আনন্দিতাকে। আনন্দিতা ক্রাইম স্পট পরিদর্শনের পর সান্দিয়ার স্টুডিও থেকে সান্দিয়া যে সকল ডকুমেন্ট কালেক্ট করেছে তা সব কিছু থানাতে নিয়ে আসার অর্ডার দেয়। এরপর সান্দিয়া তার ফাইলগুলো ব্যাগ নিতে আসে। রাজীব তাকে বোঝানোর চেষ্টা করছিল
এখানে কোনো সিনক্রেট করো না। আনন্দিতা তখন অন্য একটি কেস নিয়ে আলোচনা করছিল। সান্দিয়া এই কেসটি আগে থেকে স্টাডি করেছে। ভিকটিমের নাম ছিল জয়া। সান্দিয়া বলে জয়াকে দিনে দুপুরে খুন করা হয়েছে। সে শুরু থেকেই জুঁই ফুলের মালা পরেছিল, কিন্তু আমরা যাকে খুঁজছি সে রাতের অন্ধকারে খুন করে, আর খুনের পরেই মাথায় জুঁই ফুলের মালা গুঁজে দেয়। সান্দিয়ার স্টাডি দেখে আনন্দিতার ভালো লাগে। ইন্সপেক্টর রাজীবের রেফারেন্সে আনঅফিসিয়ালি তাদের টিমে যুক্ত করে। এদিকে রাজামণি আনন্দিতার সাথে দেখা করতে আসে। আনন্দিতা জানতে চায়, এই কেসের সাথে আপনি কিভাবে জড়িয়ে গেলেন? রাজামণি বলে, সে সময় স্টেজ শোর জন্য আমি পারমিশন দিয়েছিলাম। চেন্নাবাবু, লোকাল এমএলএর অনেক প্রেশার ছিল, নির্বাচনও সামনে ছিল। লিচির সাথে যা ঘটেছে তা আসলে একটা দুর্ঘটনা ছিল, আর তখন যদি আমি কেসটা নিতাম তাহলে বিরোধী দল অনেক বড় ইস্যু তৈরি করত। আমার হাত বাঁধা ছিল। অনিচ্ছা সত্ত্বেও সেদিন আমাকে তাদের ফিরিয়ে দিতে হয়েছে। রাজামণি চলে যাওয়ার সময় সান্দিয়ার সাথে দেখা হয়। সান্দিয়াকে বলে, এসবের পিছনে তুমি, তাই না? তোমার হবু স্বামীর বাবারাও আমার ছোটবেলার বন্ধু। অল দ্য বেস্ট। আর কোনো কিছু না বলেই চলে যায় রাজামণি। এদিকে রেপিস্টকে ধরা যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। রেপিস্ট এতটাই চালাক যে ক্রাইম স্পটে ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো প্রমাণ রেখে যায় না। রিসেন্ট যে মেয়েটার লাশ পাওয়া গেছে, এখানেও পুলিশ কোনো এভিডেন্স খুঁজে পায়নি। ববির কেসের মতোই কিলার প্রোটেকশন ব্যবহার করেছে। তবে সান্দিয়া বলে, রিসেন্ট ঘটে যাওয়া ঘটনার সাথে যদি 30 বছর আগের ঘটনার মিল থাকে, তবে একজন এডুকেটেড পারসনই পারবে এমন বিচক্ষণের সাথে খুন করতে। আর 30 বছর আগে যদি কেউ শিক্ষিত হয়ে থাকে, সে নিশ্চয়ই কোনো চাকরি করবে। আমরা যদি সেই সময়ের প্রাইভেট বা গভর্নমেন্ট জব করা সকলের একটা লিস্ট তৈরি করি এবং তাদের সাথে যুক্ত করি, তাহলে নিশ্চয়ই আমরা কিলারকে খুঁজে পাবো। আনন্দিতার কথায় এমনটা করতে গেলে হাজার হাজার ফাইল ঘাটতে হবে। তুমি যা বলছো এটা একেবারেই অসম্ভব। কিলার রিসেন্ট যে মেয়েটিকে মেরেছে তার নাম ছিল আসমি। পোস্টমর্টেম করা অফিসার জানায়, আসমিকে রেপ করার পর গলা কেটে জঙ্গলের মাঝে ফেলে রেখেছিল, আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। শরীরে অনেক আঘাতের চিহ্ন আছে। দেখে বোঝা যাচ্ছে আসমি মৃত্যুর আগে কিলারের সাথে বাঁচার জন্য অনেক ধস্তাধস্তি করেছে। আসমির মুখে একটা চুলও পাওয়া গেছে, যা আসমির বয়ফ্রেন্ড বা আসমিরও নয়। এটা নিশ্চয়ই কিলারের হবে। এতদিন পর তাদের কাছে একটা ক্লু রয়েছে। কিলারের ডিএনএ তাদের কাছে এখন। এটা জানার পর সান্দিয়া রাজীবকে বলছিল, আমরা যদি চেন্নাবাবুর ডিএনএ এই ডিএনএর সাথে ম্যাচ করতে পারি, তাহলে চেন্নাবাবুর সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হতে পারবো। কিন্তু চেন্নাবাবু এখনকার সময়ে অনেক বড় পলিটিক্যাল লিডার। রাজীব আনন্দিতার পারমিশন ছাড়া কোথাও যেতে চাচ্ছে না। তবে সান্দিয়া তাকে অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়। চেন্নাবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আসতে পারে। এ ব্যাপারে রাজামানি আগেই তাকে সাবধান করে দিয়েছিল। চেন্নাবাবুর বাসায় যাওয়ার পর সান্দিয়া বলে, আমরা 1999-এ যে আপনি রেপ কেসে অ্যারেস্ট হয়েছিলেন সেই ব্যাপারে কথা বলতে এসেছি। চেন্নাবাবু বলে, সে সময় আমার বিরুদ্ধে যে কেস করেছিল সে এখন আমার ওয়াইফ। তাকে বিয়ে করেছি আমি। বিয়ের পর সে কেসটা তুলে নিয়েছে, আর তাই আমি এখন এখানে। তবে চলে যাওয়ার সময় সান্দিয়া বাথরুমের কথা বলে বাথরুম থেকে চেন্নাবাবুর ব্রাশ নিয়ে এসেছে। এই ব্রাশটি থেকে ডিএনএ স্যাম্পল কালেক্ট করা যাবে। এই কেসটা নিয়ে সান্দিয়া এতটাই সিরিয়াস ছিল যে সে অমরকে পর্যন্ত সময় দিতে পারত না। বেশিরভাগ সময় রাজীবের সাথে ইনভেস্টিগেশনে ব্যস্ত থাকত। এই বিষয়গুলো নিয়ে অমর এবং সান্দিয়ার সাথে ঝগড়া হয়। সিন চলে যায় পরবর্তী দিন। এই সমস্ত কেসগুলো নিয়ে প্রেস মিটিং ছিল। সবারই মনে একটা প্রশ্ন, কেসটা নিয়ে কত দূর এগিয়েছে পুলিশ? আনন্দিতা বলে, আমরা ইনভেস্টিগেশন করছি, আশা করছি খুব দ্রুত রেজাল্ট পাবো। একজন রিপোর্টার বলে বসে, চেন্নাবাবুকে জিজ্ঞাসাবাদ কি এই কেসের অংশ? ইনভেস্টিগেশনের নামে সম্মানিত ব্যক্তিদের হ্যারাসমেন্ট করা কি আপনাদের নেশা? চেন্নাবাবুকে জিজ্ঞেস করার ব্যাপারে আনন্দিতা তো কিছুই জানতো না। এ কারণে রাজীবের উপর অনেক রাগারাগি করে। এছাড়াও চেন্নাবাবুর ডিএনএর সাথে আসমির কাছ থেকে পাওয়া চুলের স্যাম্পলের ডিএনএ ম্যাচ করছে না। আনন্দিতা স্পষ্ট জানিয়ে দেয়, এরপর থেকে তার অনুমতি ব্যতীত কোথাও যাওয়া যাবে না। এদিকে আবার সান্দিয়া ও অমরের সাথে ঝগড়া হওয়ার পর অমর আর সান্দিয়ার ফোন ধরছে না। ঝগড়া হওয়ার বিষয়টা যখন অমরের বাবা মা জানতে পারে, তারা সোজা সান্দিয়ার বাড়িতে চলে আসে। অমরের বাবা মা ছিল অনেক ফ্রেন্ডলি। তারা সান্দিয়াকে বোঝায়, বলে, দেখো, দুজনের মাঝে ঝগড়াটা স্বাভাবিক। এমন ছোট ছোট ঝগড়ার মাধ্যমেই সম্পর্কটা আরো বেশি মজবুত হয়। এরপর যদি অমর তোমার সাথে ঝগড়া করে তাহলে আমায় বলবে, আমি তাকে উচিত শিক্ষা দেব। আর হ্যাঁ, কাল আমরা শাড়ি কেনার জন্য মার্কেটে যাব।
তুমিও আসবে, কিন্তু আমি অমরকে নিয়ে আসব। পরের দিন সকাল হতেই কিলার থানার কন্ট্রোল রুমে ফোন করে আনন্দিতাকে বলে, আমি তোমার জন্য একটা গিফট রেখেছি। থানার সামনে যে বাসটি দাঁড়িয়ে আছে তার মাঝে একটা লাল বক্সে। সত্যি সত্যি বাসের মধ্যে একটি লাল বক্স পাওয়া যায়। বক্সটি খুলতেই একজোড়া পুরাতন ঝুমকা। কিলার বলছিল, 10 নভেম্বর সাল 2000 একটি মেয়েকে মেরেছিলাম আমি, তারই এই ঝুমকা। আমি ভীতু নই। মূলত গতকাল প্রেস মিটিংয়ে আনন্দিতা কিলারকে ভীতু বলেছিল। কিলারের কথায় আমি তোমাদের মাঝেই স্বাভাবিক জীবনযাপন করছি। আমি কোথাও পালিয়ে যাইনি। আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করে আমার প্রচণ্ড রাগ হয়। আসমিও আমাকে চ্যালেঞ্জ করেছিল, তবে আসমিকে মারার আগে আমি সান্দিয়াকে বলেছিলাম, আফসোস, সব কিছু জানার পরও তোমরা মেয়েটাকে বাঁচাতে পারলে না। আনন্দিতা বলে, তুমি এসব কেন করছো? জবাবে কিলার জানায়, সব যদি আমি বলি তাহলে তোমরা কি করবে? দ্রুত আমাকে খুঁজে বের করো, তা না হলে আরও কারো লাশ দেখার জন্য অপেক্ষায় থাকো। কিলার যে নাম্বার থেকে কল করেছে নাম্বারটি ছিল আসমির। লোকেশন দেখাচ্ছিল আইকন মল। এদিকে আবার সান্দিয়া কেনাকাটার জন্য তার শ্বশুর শাশুড়ি অমরের সাথে আইকন মলে ছিল। আসমি কিলার সম্পর্কে উল্টাপাল্টা বলার জন্য মরতে হয়েছে। সান্দিয়া তো কিলারকে ধরিয়ে দেওয়ার জন্য ইনভেস্টিগেশন পর্যন্ত করছে। কিলার নিশ্চয়ই তাকে ছেড়ে দিবে না। রাজীব সান্দিয়াকে ফোন করে দ্রুত মল থেকে চলে আসতে বলে। সান্দিয়াও রাজীবের কথা মতো দ্রুত মল থেকে বের হচ্ছিল। ঠিক এমন সময় দেখা হয় রাজামণির সাথে। সেও তার নাতনির জন্য শপিং করছিল। সান্দিয়ার চাপাচাপিতে সবাই চলে আসে। রাতের বেলা সান্দিয়া আবারও পডকাস্টে বসে। সে সবার উদ্দেশ্যে বলছে, কিলার প্রথম খুন করেছিল ললিতার হাজব্যান্ডকে। এরপর থেকে শত শত মেয়ে তার লালসার শিকার হয়। এটা একটা কোনো সাধারণ কিলার নয়, বিকৃত মস্তিষ্কের একজন সাইকো কিলার। আমাদের মাঝে সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে, এমন লোকদের খুঁজে বের করা অনেক কঠিন। আমি চাই তাকে সবার সামনে আনতে। কেন জানি না, আমিও সেই কিলারকে ভয় পাচ্ছি এখন। সান্দিয়া ভয় পাবার আরও একটা কারণ রয়েছে। একদিন রাতে কিলারকে সে তার সামনেই অমরকে মেরে ফেলতে দেখেছিল। পডকাস্ট শেষে যখন সান্দিয়ার নিচে নামে তখন হঠাৎ কেউ একজন সান্দিয়ার বাড়িতে আগুন ছুঁড়ে মারে। সান্দিয়া বেঁচে গেলেও গ্যারেজে রাখা কারটি তখন দাউ দাউ করে জ্বলছিল। আবছা আলোর মাঝে মাস্ক পরে থাকা একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এবার সান্দিয়া ভয় না পেয়ে সে লোকটির পিছু পিছু ছুটতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে এসে পৌঁছায়। সান্দিয়া তাকে ধরেই ফেলে। শুরু হয় দুজনের মাঝে হাতাহাতি। এক পর্যায়ে সান্দিয়ার লোকটির মাথায় আঘাত করলে লোকটি জ্ঞান হারায়। পুলিশের সহযোগিতায় থানায় নিয়ে আসা হয়। দেখা যায় এই মাস্ক পরা লোকটি অন্য কেউ নয়, এটা ছিল বোস, ভানির ছেলে। প্রাথমিকভাবে সবাই ধরেই নেয় বোস হলো আসল খুনি, কিন্তু বোস বলে, আমি কাউকে খুন করিনি, আমার মা তার পাস্ট ভুলে গিয়েছিল। কিন্তু সান্দিয়া, হ্যাঁ তুমি আবার পুরাতন জখমকে তাজা করতে এসেছিলে। যখন আমার মায়ের জীবনটা তছনছ করে দিয়েছিল কেউ একজন, তখন কেউ তাকে সাহায্য করতে আসেনি, এমনকি আমার বাবাও না। সবাই চুপচাপ ছিল। তোমার উচিত ছিল মুখ বন্ধ করে রাখা। তুমি কি জানো মানুষ আমাকে কি বলে ডাকে? জারজ সন্তান। তুমি কি করে বুঝবে আমার কষ্ট? তুমি কেমন করে জানবে একজন মায়ের সামনে তার ছেলেকে যদি কেউ এমনটি বলে তার কতটা খারাপ লাগে? আমি ভেবেছিলাম তোমাকে ভয় দেখালে হয়তো তুমি এই কেসটা ছেড়ে দেবে। তোমার ফ্রেন্ড তো ভাগ্যবান ছিল, সে মারা গেছে, কিন্তু আমার মা, সে তো প্রতিদিনই মারা যাচ্ছে। সব কিছু শোনার পর সান্দিয়াও বুঝতে পারে সে হয়তো এত বছরের পুরাতন ট্রমা থেকে বের হওয়া মানুষদের আবার ট্রমার মাঝে নিয়ে এসেছে। শুধুমাত্র তার জেদের কারণে হয়তো অনেকের স্বাভাবিক জীবনযাপনে অনেক ব্যাঘাত ঘটছে। সান্দিয়াও সিদ্ধান্ত নেয় সব কিছু থেকে সে বেরিয়ে আসবে, পডকাস্টও বন্ধ করে দেয়। তবে হঠাৎ করে সান্দিয়ার এই কেস থেকে সরে যাওয়াটা মানুষের মাঝে অনেক প্রশ্নের জন্ম দেয়। কিলার কি কখনো ধরা পড়বে না? ভিকটিমরা কি কখনো ন্যায় বিচার পাবে না? অন্যদিকে সান্দিয়ার প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ধীরে ধীরে কমতে থাকে। সান্দিয়া সরে যাবার পর রাজীব এবং আনন্দিতা, সান্দিয়া যেমনটা বলেছিল ওই সময়ে গোদাবাড়ির সকল সরকারি বেসরকারি চাকুরিজীবীদের লিস্ট বের করার কথা, তেমনটাই করে। 48টি ডিপার্টমেন্টের 20 বছরের সকল চাকরিজীবীদের চাকুরিতে জয়েন হওয়ার তারিখ, ট্রান্সফার, রিটায়ারমেন্ট সহ সব কিছুই কালেক্ট করা হয়। এদিকে আবার সান্দিয়া এবং অমরের এঙ্গেজমেন্টও হয়ে যায়। এঙ্গেজমেন্ট পার্টির রাতে রাজীব সান্দিয়াকে ফোন করে জানায়, তুমি যেমনটা বলেছিলে সব চাকুরিজীবীদের ফাইল এখন আমাদের কাছে, সব কিছু অনলাইনে আপলোড করা হচ্ছে। আমি তোমাকে লিঙ্ক পাঠাচ্ছি,
সময় পেলে একবার দেখে নিও। তবে সান্দিয়া এসবের মাঝে আর জড়াতে চাচ্ছে না। এ সময় অমরকে তার বাবা ফোন করে জানায় তার মা সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। শুনে দ্রুত অমর বাসাতে চলে আসে। অমর দেখে সিঁড়ির পাশে তার মায়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। ফিউনারেলের সময় রাজামণিও আসে। অমরের বাবাকে বলে, আমি থানাতে কথা বলেছি, পোস্টমর্টেমের প্রয়োজন নেই। তবে সান্দিয়ার এতে আপত্তি জানায়। মায়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, একবার পোস্টমর্টেম করলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। অমর ভেবে নেয় সান্দিয়া হয়তো তার কেস সলভ করার জন্য তার মাকেও ব্যবহার করতে চাচ্ছে। এজন্য অমর প্রচুর রেগে যায়। এরপর পোস্টমর্টেম ছাড়াই মায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সান্দিয়া রাতে বাড়ি ফেরার পর বিছানার পাশে অমরের মায়ের পুতুলটার নজরে পড়ে। অমরের মা যখন খুব একা থাকতো এই পুতুলটার সাথেই গল্প করত। পুতুলটা ছিল একমাত্র বন্ধু তার। অমরের মা মারা যাবার পর এই পুতুলটা সান্দিয়া বাসাতে নিয়ে এসেছে। পুতুলটি সান্দিয়া খোলার চেষ্টা করে, দেখে পুতুলের ভেতরে আরও কয়েকটি পুতুল। সবার ভেতরে থাকা পুতুলটি খোলার পর সেখান থেকে বেরিয়ে আসে একটি সোনার চেন এবং এক জোড়া ঝুমকা। এই চেন এবং ঝুমকা তো ববির। ববি আবার সান্দিয়ার কাছ থেকে নিয়েছিল। সান্দিয়া দেখেই চিনে ফেলে এই ঝুমকা এখানে কেমন করে আসলো। তবে কি কিলার আমাদের মাঝের কেউ একজন? এদিকে রিসেন্টলি ঘটে যাওয়া হায়দ্রাবাদের মার্ডারের নিউজ দেখে তামিলনাড়ুর ত্রিচি পুলিশ স্টেশন থেকে একজন এসআই রাজীবকে ফোন করে জানায় 2020 সালের দিক আমাদের এখানেও এমন অনেক কেস রেজিস্টার হয়েছে। আমি সেই সময়ে সকল ফাইল এবং ডিএনএ রিপোর্ট আপনাকে পাঠিয়ে দিচ্ছি, যদি কোনো কাজে আসে। এখন গোদাবাড়ি থেকে ত্রিচিতে যাদের ট্রান্সফার হয়েছে তাদের একটা শর্ট লিস্ট তৈরি করা হয়। ত্রিচির এসআইয়ের কাছ থেকে পাওয়া ডিএনএ আসমির থেকে পাওয়া চুলের স্যাম্পল থেকে কালেক্ট করা ডিএনএ ম্যাচ করে যায়। এবার এমন একজন লোকের প্রোফাইল সামনে আসে যা দেখার পর সবাই অবাক হয়ে যায়। এটা ছিল অমরের বাবা রাও। রাও সে সময় আর্টিস্টে হেরিটেজ ডিপার্টমেন্টে কাজ করত। সান্দিয়াকে শেয়ার করা লিঙ্ক থেকে সান্দিয়াও এখন সব কিছু জেনে গেছে। কি বছরের পর বছর এমন নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। সব কিছু জানার পরও সান্দিয়া অমরের বাবাকে খাবার দেওয়ার জন্য যায়। রাও বলে, আমার ক্ষুধা নেই, আমাকে একটা কফি বানিয়ে দাও। সান্দিয়া সব কিছু জানে, রাওকে তা বুঝতেই দিচ্ছে না। এদিকে খুনির চেহারা সামনে আসার পর রাজীব বারবার সান্দিয়াকে ফোন করে যাচ্ছে। সান্দিয়ার ফোনের কল লিস্টে রাজীবের নাম্বার দেখে রাও বুঝে যায় সান্দিয়া সব কিছু জেনে গেছে হয়তো। সান্দিয়া যখন কিচেনে কফি বানাচ্ছিল পিছে পিছে রাও রান্নাঘরে গিয়ে সব কিছুই বলতে শুরু করে। এতদিন তোমরা যাকে খুঁজছিলে সেই কিলার রেপিস্ট আমি দিনের পর দিন সবাইকে খুন করে আসছি, তোমার ফ্রেন্ড ববি, এমনকি আমার নিজের স্ত্রীকেও। তুমি তো এখন সব কিছু জেনে গেছো, এখন তোমাকেও আমাকে মারতে হবে। বলতে বলতে এরাও সান্দিয়ার উপর আক্রমণ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে সান্দিয়া একটি কাঁটা চামচ দিয়ে রাওকে বারবার আঘাত করলে রাও আহত হয়ে যায়। এদিকে সান্দিয়াকে খুঁজতে খুঁজতে পুলিশও চলে এসেছে। রাওকে আটক করা হয়। গত 30 বছর থেকে রাও যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার পুরো এভিডেন্স এখন পুলিশের কাছে। এরপরও আনন্দিতা রাওকে জিজ্ঞেস করলে রাও একটি কথাও বলে না। এবার সান্দিয়া নিজে কথা বলতে যায়। রাওকে বলে, সবাই তো জানে তোমার ভিকটিম ললিতা, কিন্তু না, তোমার প্রথম শিকার ছিল অন্য কেউ। বলেই সান্দিয়া একটি ছবি বের করে দেয় রাওয়ের সামনে। এরপরেই আমরা রাওয়ের পাস্ট সম্পর্কে জানতে পারি। আসলে রাও ছিল অনাথ। এ কারণে তার মামা রাওকে তার বাড়িতে নিয়ে আসে। পড়াশোনা সহ সকল কিছুর দায়িত্ব নেয় সে। রাওয়ের মামি ছিল খুব সুন্দর, অনেক সুন্দর নাচ করত, চুলে সব সময় জুঁই ফুলের মালা গেঁথে রাখত, পায়ে ঘুঙুরের আওয়াজ যেন মনোমুগ্ধকর ছন্দে ভরা। গ্রামের সকল মেয়েরা তার কাছে নৃত্য শিখতে আসতো প্রতিদিন। রাও ধীরে ধীরে বড় হতে শুরু করে। অপরদিকে রাওয়ের মামির রাওয়ের প্রতি দুর্বলতা বেড়েই যাচ্ছিল। একদিন যখন তার মামা বাসায় ছিল না, রাওয়ের মামি তার সাথে জোর জবরদস্তি শুরু করে। ঠিক এই সময়ে মামা বাসায় ফিরে। রাওয়ের মামি মামাকে দেখেই বলতে শুরু করে, দেখো তুমি এতদিন থেকে কাকে বাড়িতে রেখেছ, তোমার অনুপস্থিতিতে সে কি করতে চাচ্ছিল, দেখো দেখো। বলতে বলতে অনেক কাঁদতে শুরু করে। রাওয়ের মামা রাওয়ের কোনো কথা না শুনেই রাওকে প্রচুর মারতে শুরু করে। কিন্তু রাও তো ভালোভাবেই জানতো সে ছিল নির্দোষ। নিজেকে কন্ট্রোল করতে না পেরে মামাকেই মেরে ফেলে রাও, আর মামিকে সেটাই উপহার দেয় যেটা সে চেয়েছিল। এরপর সে তার মামিকেও মেরে ফেলে। রাও বলছিল, মামি তো চলেই গেছে, আমার মাঝে যে রাগ রেখে গেছে তা আমি কার উপরে ছাড়ব। এ কারণেই মামির মতো কাউকে দেখলে
কারো চুলে জুঁই ফুলের মালা দেখলে বা পায়ে ঘুঙুর দেখলেই বা ঘুঙুরের তৈরি কোনো কিছু দেখলেই তার মাঝে আমি আমার মামিকে দেখতে পেতাম। সুযোগ বুঝে তাকে মেরে ফেলতাম। আমি বারবার চেষ্টা করেছি এগুলো ছাড়তে, কিন্তু পারতেছিলাম না। এরপর আমি ট্রান্সফার নিয়ে নিই। পরিবারের ছায়ায় সমাজের মানুষের সাথে মিলেমিশে থাকতে শুরু করি। সান্দিয়া বলে, আপনি তো সব কিছু ছেড়ে দিয়েছিলেন, তাহলে আবার শুরু করলেন কেন? রাও জানায়, আমি ধীরে ধীরে বৃদ্ধ হচ্ছিলাম। এর জন্য একদিন মেডিকেল চেক আপ করি। তবে আমার 3rd স্টেজ ডিমেনশিয়া ধরা পড়ে। ডিমেনশিয়া হলো এমন একটা রোগ, যে রোগ হলে মানুষ ধীরে ধীরে সব কিছু বলতে শুরু করে। কিন্তু মামিকে আমি কিভাবে ভুলবো? তার জন্য তো আমার হৃদয়ের মাঝে শুধু ঘৃণা আর ঘৃণা। আর ঠিক তখনই দেখা হয় ববির। রিসেন্টলি ববি ক্লাসিক্যাল ড্যান্স শিখছিল। অমর এবং সান্দিয়ার বিয়েতে ববি পারফরমেন্স করবে। এ সময় ববি আমাকে একটা ঘুঙুর দেখায়, যা দেখার পর আমার আবার মামির কথা মনে পড়ে। এরপর আমি তাকে মেরে ফেলি। ববির পর এই প্যাটার্ন আবার শুরু হয়ে যায়। সান্দিয়া জানতে চায়, এসবের মাঝে তাহলে আপনার স্ত্রী পদ্মা আন্টিকে কেন মেরেছেন? রাও বলে, আমার কিছু করার ছিল না। পদ্মা সব কিছু জেনে গিয়েছিল। আসলে সেদিন পদ্মা রাওয়ের প্রাইভেট রুমে ঢুকে পড়েছিল। রুমের একটি ড্রয়ারে সে অনেকগুলো ঝুমকা, স্বর্ণের চেন, মেয়েদের ব্যবহৃত অলংকার পেয়েছিল। মূলত রাও প্রতিটি মেয়েকে খুন করার পর তার কাছ থেকে ঝুমকা, চেন, নূপুর কালেক্ট করে রাখত। ঠিক এই সময়ে রাও বাসায় ফিরে। পদ্মা বিপদ আন্দাজ করতে পেরে একজোড়া ঝুমকা এবং গোল্ডেন চেন পুতুলের মাঝে রেখে দেয়। রাও এটা ভালো করে বুঝে গিয়েছিল পদ্মা সব কিছুই জেনে গেছে। সে বেঁচে থাকলে তার জন্য বিপদ হতে পারে। এজন্য উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। আর সবাই সেটা মেনেও নেয়। আমার মামিকে দিয়ে যেটা শুরু হয়েছিল, সেটা আজ আমার স্ত্রীকে দিয়ে শেষ হলো। সান্দিয়া বলে, আপনার কি একটুও খারাপ লাগছে না? রাও বলে, আমার কেন খারাপ লাগবে? আর এমনিতেই আমি সব কিছু বলে যাব। কিন্তু তোমরা কখনো এটা বলতে পারবে না। রাওয়ের জবানবন্দি রেকর্ড করা হচ্ছিল। এর ভিত্তিতে রাওয়ের যাবজ্জীবন জেল হয়। পুরো ঘটনাটি সান্দিয়া পডকাস্টের মাধ্যমে সবার মাঝে তুলে ধরে। পাশাপাশি তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসা সকল নারীদের ধন্যবাদও জানায়। এভাবে প্রতিরোধ করে তুললে প্রতিটি অপরাধী থেমে যাবে। রাওয়ের অপকর্মের জন্য অমর দায়ী ছিল না। সান্দিয়া অমরকে অ্যাকসেপ্ট করে।